মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, তাই ভাবলাম কয়েকদিন সকালের ঝামেলাটা একটু কমিয়ে ফেলি। সেই জন্য আজ ময়দার ফ্রোজেন রুটি বানিয়ে রাখছি, যাতে সকালে উঠে খুব অল্প সময়েই নাস্তা তৈরি করে নিতে পারি। পাশাপাশি টুকটাক ঘরের কাজ আর রান্নাঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম। সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাদিয়া বলছি। আপনাদের সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি গতকাল রাত থেকে। আর মূলত গতকাল রাতে কিছু প্রিপারেশন নিয়েছিলাম, কারণ জান্নাতের পরীক্ষা যেহেতু শুরু হয়ে গিয়েছে গতকালই, তো দেখা যায় পরীক্ষা শুরু হয় 8টা বাজে। তো কিছুটা আগেই যেতে হয়, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আগে যেতে হয়। যেহেতু আমাদের বাড়ির সামনেই মাদ্রাসাটা, খুব বেশি যেতে কিন্তু সময় লাগে না। তারপরেও দেখা যায় বাচ্চাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করানো, তারপর আবার নাস্তা করানো, যেহেতু সিয়াম বাবুকে সাথে নিয়ে যেতে হয়। এতে করে দেখা যায় আমি যদি 6টা বাজেও ঘুম থেকে উঠি, তাহলেও কিন্তু আমি নাস্তা রেডি করে তারপর ওদেরকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এরপর আবার মাদ্রাসার জন্য রেডি করে নিয়ে যেতে পারি না। খুব বেশি লেট হয়ে যায়। যেমন গতকাল পরীক্ষা শুরু হয়েছে, আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল যেতে যেতে। কারণ যেহেতু সিয়াম বাবু আছে, সিয়াম বাবুকে কিছু খাইয়ে যদি আমি না নিয়ে যাই, পরীক্ষা নিয়ে যেতে গেলে তখন কিন্তু অনেক সময় আর কি লেগে যায় ওখানে, প্রায় 1-1.5 ঘন্টার মতো। এইদিকে কিন্তু সিয়াম বাবু পরে খাওয়ার জন্য আবার কান্নাকাটি করে দিতে পারে, তো ওকে না খাইয়ে তো আর নিতে পারি না। এর জন্যই ওকে খাইয়ে যখন নিয়ে গিয়েছি, দেখা যায় অনেকটাই কিন্তু দেরি হয়ে গিয়েছিল আমার। আর যদি নাস্তাটা বানানো থাকতো তাহলে কিন্তু এতটা লেট হতো না, যেহেতু আমি একা হাতেই সব কিছু করি। ঘরের সকল কাজ কিন্তু আমার একারই করতে হয়। জান্নাতের আব্বুও কিন্তু হেল্প করে। তারপরেও দেখা যায় গৃহিণীদের কাজের তো আর কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ লেগেই থাকে। এর জন্য কিছুটা সকালের ঝামেলা কমানোর জন্যই আমি ভেবেছি যে সকালের নাস্তার ঝামেলাটা অন্ততপক্ষে একটু সেরে নেওয়া যাক। এর জন্য গতকাল রাতে আমি কিছু রুটি ফ্রোজেন করে নেওয়ার চিন্তা ভাবনা করেছি। এর আগেও যখন সিয়াম বাবু ছোট ছিল, তখন তো জান্নাতকে মাদ্রাসায় নিয়েই আমার বসে থাকতে হতো, সিয়াম বাবুকে নিয়েও যেতে হতো। তখন কিন্তু এভাবে আমি ফ্রোজেন করে রুটি বানিয়ে রাখতাম। মাঝে মধ্যেই যখন কিনা আমার খুব বেশি ইমার্জেন্সি পড়ে, তখন কিন্তু আমি এভাবে করে রুটিটাকে ফ্রোজেন করে রাখি, যাতে করে আমার সকালবেলা খুব বেশি একটা ঝামেলা না পোহাতে হয়। এর জন্যই চিন্তাভাবনা করে আমি গতকাল রাতেই আর কি প্রথমেই রুটিটাকে বানানোর জন্য যে ময়দার ডোটা প্রয়োজন, সেটাকে কিন্তু আমি খুব ভালো করে রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে ময়দার ডোটা করে নেওয়ার পর, মানে ময়দার যে কাইটা সেটা করে নেওয়ার পর, এখানে আমি রাতের জন্য ভাত বসাবো, তাই ভাত রান্না করার পানিটা বসিয়ে দিয়েছি আগে। এদিকে পানিটা গরম হতে থাকবে, আর ওইদিকে কিন্তু আমি ময়দার রুটিগুলোকেও বানিয়ে নিব, সাথে রান্নাঘরের টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলোকেও সেরে ফেলবো। এতে করে দেখা যায় সকালবেলা কিন্তু আমার খুব বেশি একটা ঝামেলা হবে না। বললামই তো, সকালবেলা 8টা থেকে যেহেতু মাদ্রাসার পরীক্ষা শুরু হয়ে যাবে, তো 8টা বাজে যদি পরীক্ষা শুরু হয়, দেখা যায় 8টার মধ্যে মানে 7:30টার মধ্যে আমার সব কিছু শেষ করতে হবে। তো 2 বাচ্চা নিয়ে তো এত সকাল সকাল এত কিছু করাটা আসলে সম্ভব না, কারণ সকালবেলা জান্নাতের আব্বুও কিন্তু বাড়িতে থাকে না। সেও কিন্তু দেখা যায় 6:30টার মধ্যেই বের হয়ে যায়। তো এর মধ্যে সকালবেলা কিন্তু সকল কাজ আমার একারই করতে হয়। তাই একটু বুদ্ধি খাটিয়ে ভাবলাম যে ফ্রোজেন রুটিটাই বানিয়ে ফেলি, তাহলে সকালে অন্তত পক্ষে ডিম ভেজে নিয়েই খেয়ে নিতে পারবো। আর যদি গত দিনের কিছু তরকারি থাকে তাহলে সেটা দিয়েও খেতে পারবো, কারণ পরীক্ষা তো আর খুব বেশি দিন না। তো এই কয়দিন একটু কষ্ট করাই যায়। এর জন্য আমি প্রথমেই ফ্রোজেন রুটি বানানোর জন্য আটার মানে ময়দার কাইটা করে নিয়েছি, সেটাকে এখন একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি। ঠান্ডা হলে তারপর খুব ভালো করে মথে নিব। আর এইদিকে ভাতের পানিটাও কিন্তু বলক চলে এসেছে। এর জন্য আমি কিছুটা চাল ধুয়ে নিয়ে তারপর এই যে ভাতটা বসিয়ে দিব। আজকে রাতে মানে গতকাল রাতের কথা বলছি, ভিডিওটা যেহেতু গতকালের ছিল,
তো দুপুরে যে ভাত রান্না করেছিলাম সেগুলোই অনেকটা রয়ে গিয়েছে, এর জন্য আর খুব বেশি ভাত রান্না করতে হয়নি। তাই অল্প করেই একটা ছোট পাতিলের মধ্যে আমি ভাত রান্না করে নিয়েছিলাম। বেশি রান্না করলে দেখা যায় ভাত আবার থেকে যেত, তাই অল্প করে রান্না করেছি যাতে করে ভাতটা না থাকে, যাতে সবাই মিলেমিশে খেয়ে নিতে পারি। এর মাঝে কিন্তু আমার ময়দার যে কাইটা ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আর কি প্রয়োজন। ময়দার কাই কিন্তু খুব বেশি ঠান্ডা করতে হয় না, কারণ এটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে আসে, তখন কিন্তু এটাকে মথে নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। বাচ্চা নিয়ে যারা একা থাকেন বা একা সংসারের সকল কাজকর্ম করেন তারা কিভাবে কি করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আর বাচ্চার মায়েদের কিন্তু সবকিছুই একটু পরিকল্পনা করে একটু বুদ্ধি খাটিয়ে তারপর করতে হয়, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে একাই সংসারের সব কাজ সামলাতে হয়, তো একটু বুদ্ধি না খাটিয়ে চললে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হয়। আর দেখা যায় তখন মন মানসিকতাও কিন্তু খুব বেশি ভালো থাকে না, কারণ ছোট বাচ্চা নিয়ে এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে আর কি মাঝে মধ্যেই দেখা যায় খুব বেশি রাগ উঠে যায়, যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয় না, তার উপরে একা একাই সংসারের সব কাজ করতে হয়। আবার এদিকে বাচ্চারও তো কিছু যন্ত্রণা আছে। তো দেখা যায় একা যখন বাচ্চা পালা হয়, মানে একা বাচ্চাদেরকে রেখে মানে বাচ্চা পেলে তারপর আবার সংসারের কাজকর্ম করতে গেলে কিন্তু একটা মায়ের ওপর অনেকটাই প্রেশার পড়ে যায়। এর জন্য সবসময়ই আমি একটু চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে তারপর যে কোনো কাজ করার জন্য, যাতে করে আমার মন মানসিকতাটাও ভালো থাকে, কাজ করতে খুব বেশি কষ্ট না হয়, বিরক্তিকর না লাগে, আর আমার কাজগুলোও যাতে আমি খুব সুন্দরভাবে হাসি মুখে করে নিতে পারি। আর বাচ্চাদের সাথেও যাতে আমি কিছুটা টাইম স্পেন্ড করতে পারি, মানে বাচ্চাদেরকে নিয়েও কিছু খেলাধুলা করতে পারি, ওদের সাথেও একটু সময় দিতে পারি। যেমন জান্নাতকেও কিন্তু আমার পড়াতে বসাতে হয়। এর জন্য আমি সব কাজই একটু ভেবে চিন্তে তারপর মাথা খাটিয়ে করার চেষ্টা করি, যাতে করে আমার কাজ করতে গেলে খুব বেশি আর কি প্যারা দিতে না হয়। এখানে কিন্তু ময়দার ডো না সরি ময়দার কাইটাকে আমি খুব ভালো করে মথে নিচ্ছিলাম, যেহেতু ফ্রোজেন করে রাখবো এর জন্য খুব ভালো করেই মথে নিচ্ছিলাম, যেন রুটিটা পরবর্তীতে শক্ত না হয়ে যায়, আর রুটিটা খেতে যেন একদম ফ্রেশ যে রুটি আছে সেটার মতোই লাগে। তো আমি কিভাবে রুটি ফ্রোজেন করি, ময়দার রুটি, আপনাদের সাথে আজকে একটু দেখিয়েও নিব। চাইলে যারা ময়দা দিয়ে বানাতে চান এভাবে আমার টিপসগুলো কিন্তু ফলো করতে পারেন, কারণ এভাবে যদি আমি আর কি এভাবে আমি যেভাবে রুটি বানাই এভাবে কিন্তু রুটিগুলোকে একদমই ফ্রেশ মনে হয়, মনেই হয় না যে আপনি ফ্রোজেন রুটি খাচ্ছেন। প্রথমে কিন্তু আমি পরিমাণ মতো আর কি পানি নিয়ে তারপর এখানে ময়দা দিয়ে দিয়েছিলাম। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু দেখছিলাম যে আমার ময়দার কাইটা কি ঠিকঠাকভাবে আছে কি না। ময়দার কাইটা কিন্তু আমি খুব বেশি শক্ত করিনি, একটু নরম নরমই রেখেছি, যেহেতু এটা ময়দা দিয়ে বানানো। আটার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। তো ময়দাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একটু আর কি ময়দার যে কাইটা সেটা কিন্তু একটু নরম রেখেছিলাম, যাতে করে এটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে আসবে, এর জন্য। এরপর তো আমি ময়দার যে কাইটা ছিল ওইটার সাথে কিন্তু বেশ খানিকটা সয়াবিন তেল অ্যাড করেছি। এতে করে রুটি বানাতে ঝামেলা কম হয় আর রুটিটা অনেক বেশি সফট হয়। আর রুটিটাও কিন্তু অনেক বেশি ফুলে ওঠে, ময়দার রুটি হলেও বা ফ্রোজেন রুটি হলেও কিন্তু এটা অনেক বেশি ফুলবে। এর জন্য কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিয়ে তারপর ময়দাটাকে একদম খুব ভালো করে আমি মথে নিয়েছি, যাতে কোনো রকম কোনো ফাটা অংশ না থাকে। ভালো করে মথে নেওয়ার পর সেগুলোকে কিন্তু আমি বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার পর আমি যেভাবে আর কি ফ্রোজেন করি, মূলত অনেকে দেখা যায় একটু হালকা করে সেঁকে নিয়ে তারপর এটাকে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখে, তবে আমি কিন্তু একদমই সেঁকে নেই না। সেটা আমাদের জন্য আর কি আমাদের কারো কাছেই খেতে ভালো লাগে না। আমি সবসময় একদম ডিরেক্ট রুটি বানানোর পরপরই যে আর কি কাঁচা রুটিটা থাকে এটাকেই ফ্রোজেন করি, আর এটাকে আমি পলি দিয়ে রাখি, কারণ টিস্যু যদি দিতে যাই তাহলে এখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা খরচ হয়। টিস্যুর কিন্তু একটা এক্সট্রা খরচ আছে, টিস্যু আলাদা করে আবার আপনাকে কিনতে হবে, যাদের আর কি ঘরে থাকে না। আবার যাদের ঘরে থাকে দেখা যায় এদিকে যদি আমি টিস্যু দিতে যাই একটা করে অনেকগুলো টিস্যুও লাগে। এর জন্য আমি কখনোই টিস্যু দিয়ে রাখি না, সবসময় আমরা বাজার করি, বাজার করার পর যে
পলি ব্যাগগুলো থাকে এগুলো কিন্তু আমি সবসময় ধুয়ে রেখে দিই এক একটা কাজে পরবর্তীতে আবার ব্যবহার করার জন্য। তো সেই পলিগুলোকেই আমি পিস পিস করে কেটে নিই, কেটে নিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন রুটি যেগুলো আর কি বানিয়েছি, মানে রুটি যেগুলো আমি বেলে নিয়েছি সেগুলো একটার পর একটা করে দিয়ে রাখি। আপনারা ভিডিওটা কিন্তু খেয়াল করলেই দেখতে পেয়েছেন আমার মনে হয়। তো আমি একটা করে পলি ব্যাগ দেই, আবার একটা রুটি দেই, তারপর আবার একটা পলি ব্যাগ দেই, মানে পিস পলি ব্যাগ তো একটা আস্ত পলি ব্যাগ তো আর দেই না, সেটাকে কেটে 2 ভাগ করে নেই। আর যদি খুব বড় থাকে, খুব বড় পলি ব্যাগ হয় তাহলে আমি 3টা বা 4টা এরকম করে নিই। তো যেহেতু একটু ছোট ছিল তাই আমি 2টা করে ভাগ করে নিয়েছি। তো একটা করে রুটি দেওয়ার পরপরই কিন্তু একটা করে পলি দেই, এতে করে কিন্তু একটার গায়ে একটা রুটি লাগার কোনো সম্ভাবনাই নেই আর রুটিগুলো একদমই ভালো থাকবে। তারপর কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে আমি রেখে দেই। চাইলে কিন্তু যে জিপলক ব্যাগগুলো আছে ওগুলোতেও রাখা যাবে, যেহেতু আমার কাছে ওগুলো নেই আমি সবসময় এয়ারটাইট বক্সে ভরেই রেখে দেই আর কি যখনই বানাই। তো এইভাবেই কিন্তু আমি আমার ময়দা রুটিটাকে আর কি ফ্রোজেন করি। তারপর কিন্তু আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেই, ডিপে রাখি না। তো নর্মাল ফ্রিজে রাখলেই কিন্তু এটা প্রায় 4-5 দিনের মতো ভালো থাকবে, কিছুই হবে না। এরপর তো আমি রুটিগুলোকে বানিয়ে নিয়ে সেগুলোকে একদম প্রসেসিং করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে পুরো রান্নাঘরটাকেও কিন্তু একদম গুছিয়ে নিয়েছি, যাতে করে সকালবেলা আমার কোনো রকম কোনো ঝামেলা পোহাতে না হয়। একদম রাতে থালাবাটি ধুয়ে তারপর পুরো সিঙ্কটার নিচের এরিয়াটাকে আর হচ্ছে পুরো আমার চুলার আশেপাশে যা ছিল, চুলাটা ছিল সব কিছুই কিন্তু আমি একদম খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নিয়ে আমি পুরো রান্নাঘরটাকেও একদম ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এরপর তো চলে এলাম আজকে সকালে। সকাল থেকে শুরুতেই আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে তারপর রাতের যে থালাবাটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সবগুলোকে এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিব, যাতে করে রান্নাঘরটা একদম পুরো গোছানো হয়ে যায়, কারণ এগুলোর জন্য কিন্তু একটু অগোছালো লাগছিল। এখন যেহেতু সকালের নাস্তা বানিয়ে নিব তখন কিন্তু দেখা যায় আরও কিছু থালাবাটি হয়ে যাবে, সেগুলোকেও আমার ধুতে হবে। এই জন্য রাতের থালাবাটিগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এখন এগুলোকে আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ থাকবে, যদি এখন পর্যন্ত ভিডিওর কাজের কোনো অংশ বা কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকেই নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু ব্যস্ততায় হয়তো লাইক দিতে ভুলে যান, তাই শুধু একটু মনে করিয়ে দিলাম। আর আজকের ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমি অনেক মনোযোগ দিয়ে পড়ি। আর যদি এমন বাস্তব জীবনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। রাতের বেলাতে যেহেতু আমাদের ঘুমাতে অনেকটাই সময় পার হয়ে যায়, দেখা যায় প্রায় 12টার বেশি বেজে যায়, এর জন্য আর কি রাতে থালাবাটিগুলোকে কিন্তু আমি গুছিয়ে রাখতে পারি না, কারণ আমার ধুতেই অনেকটা দেরি হয়ে যায়। আর তখন যদি আমি আবারও এগুলোকে গুছাতে যাই এগুলো কিন্তু ভেজাই থাকে, এর জন্য আসলে গোছানো সম্ভব হয় না। যদি রাতে একটু আগেই ঘুমানো হতো তাহলে কিন্তু খাওয়া দাওয়াটাও আগে শেষ হতো, আবার থালাবাটিগুলোকেও কিন্তু আমি আগেই ধুয়ে তারপর এগুলোকে শুকিয়ে গেলে আবার এগুলোকে গুছিয়ে নিতে পারতাম। তখন কিন্তু আমার সকালের ঝামেলাটা আরও অনেকটাই কমে যেত। তো যেহেতু আমাদের রাতে ঘুমাতে দেরি হয় তো এই কাজটা কিন্তু আমাকে সকালেই করে নিতে হয়। তো এখানে কিন্তু আমি যেটা যেখানে রাখার প্রয়োজন সবগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। আর এবার যখন আমি র্যাকটা পরিষ্কার করে নেই তখন কিন্তু ভেবেই রেখেছি আর অগোছালো করব না, যখনকার যেটাই যেখান থেকে নিব সেটা আবার সেখানেই রেখে দিব, কারণ একবার যদি অগোছালো হওয়া শুরু করে তখন কিন্তু এই র্যাকটাকে পুরোপুরি আবার ক্লিন করে গোছাতে গেলে আমার অনেকটাই সময় পার হয়ে যায়। আর এটা একটা আমি বলবো বাড়তি একটা সময়, শুধু আর কি আমাদের সময়টাকে নষ্ট করা হয়। এর জন্য আর এবার আমি কোনো রকম কোনো অগোছালো করে এটাকে রাখি না। যখন যেই জিনিসটা আমি যেখান থেকে নেই আবার পরবর্তীতে কাজ শেষ হয়ে গেলে ওই জিনিসটাকে ঠিক সেখানেই রেখে দিই, যাতে করে কোনো রকম এটা অগোছালো না হয় আর আমার এটাকে আবার বারবার কিছুদিন পর পরিষ্কার করতে না হয়। এর জন্যই আর কি সবসময় চেষ্টা করি এখন থেকে কাজগুলোকে গুছিয়ে করার জন্য।
বরাবরের মতোই। আর যেহেতু ছোট বাচ্চা আছে একটু তো আর কি শর্টকাটের কাজ করতেই হয়। না হলে বাচ্চা নিয়ে সংসারে এত কাজ করা কিন্তু আমার পক্ষে সম্ভব হতো না। যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার বাসার যত কাজ আছে সবকিছু নিজেকেই করতে হয়। এর জন্যই চেষ্টা করি যেভাবে কাজ করলে আমার নিজের জন্য একটু সুবিধা হবে, নিজের জন্য ঝামেলাটা একটু কম হবে, সেভাবেই আর কি কাজ করার জন্য। তো সবগুলো থালাবাটি কিন্তু কথা বলতে আমি একদম তাদের জায়গা মতো রেখে দিয়েছি। আর এর পরপরই তো আমি রাতের যে ফ্রোজেন রুটিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ভাজতে চলে এসেছি। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার ফ্রোজেন রুটিগুলো কিন্তু অনেকটাই ফুলেছে। আর এভাবে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে করে যদি আপনারা বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের রুটিও এরকম করে ফুলবে আর একদম ফ্রেশ রুটির মতোই খেতে লাগবে, পারফেক্ট রুটি হবে। তো রুটি ভেজে নিয়ে তারপরে এখানে আমি একটু জান্নাতের জন্য ডিম ভাজি করে দিচ্ছিলাম। আর আমি হচ্ছে অন্য কিছু দিয়ে খেয়ে নিব। আমি আজকে ডিম দিয়ে খাবো না কারণ আমার মন চাচ্ছিল না। তো কথা বলতে কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে অলরেডি চলে এসেছি। তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।